আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে আজকে। কি করে বাড়িতে টক দই বসাবেন। ভিডিওর মাঝে আমি বলে দেব যে ভুলে আপনাদের টক দই জমতে চায় না, সেটা নিয়ে কিছু কথা। তো আমাদের সঙ্গেই থাকুন, পুরো ভিডিওতে আপনাদের সঙ্গেই আছি আমি রুকসানা। রূপচর্চা, খাওয়া দাওয়া আর রান্নাতেই হোক, টক দইয়ের ব্যবহার বলে শেষ করা যাবে না। আমার মতো এইভাবে যারা এই দইটা একবার বানিয়ে খাবেন, সে এর স্বাদ কখনোই ভুলবেন না। অনেকেই বাড়িতে টক দই বসান, কিন্তু চিনি ছাড়া খেতে কেমন যেন বিস্বাদ লাগে। কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমার এই দইটা চিনি ছাড়াই অনায়াসে এক বাটি সাবার করে ফেলতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে দই বসানোর স্টেপগুলো দেখে নিন। ভিউয়ার্স, আমি এখানে নিয়ে নিয়েছি 3 লিটার পরিমাণ দেশি গরুর দুধ। সিঙ্গেল টোন, ডাবল টোন অথবা ফুল ক্রিম, যেটাই হাতের কাছে পাওয়া যায় আপনারা সেই দুধটাই এখানে ব্যবহার করতে পারবেন। তবে দেশি গরুর দুধ অথবা মহিষের দুধের টক দই সবচেয়ে বেশি সুস্বাদু ও ক্রিমি হয়। আমার এই দুধটা একদম দেশি গরুর দুধ, হয়তো সেজন্যই আমার এই টক দইটা এতটা টেস্টি হয় আলহামদুলিল্লাহ। আমি বোরহানি, লাচ্ছি কিংবা বিভিন্ন ধরনের দইয়ের শরবতের মূল উপাদান হিসেবে এই টক দইটাই ব্যবহার করি। তাছাড়া বিভিন্ন রকমের রান্নায়ও এটা আমাকে অনেক কাজে দেয়। হাঁড়িতে দুধ ঢালার কিছুক্ষণ পর যখন দুধটা বয়েল হয়ে আসবে, তখন আরও কিছুক্ষণ চুলায় এটাকে রাখতে হবে। তবে খুব বেশি জাল দেবার দরকার নেই। খুব বেশি ঘন দুধ দিয়ে যদি আমরা দই বসাতে যাই, তাহলে এর টেক্সচারটা আঠালো টাইপের হয়ে যাবে। এবারে বলে দিচ্ছি, বাড়িতে টক দই বসানোর ক্ষেত্রে অনেকেই কি ভুল করে থাকেন। প্রথমত, দই বসানোর পরে কোনো অবস্থাতেই একটা নির্দিষ্ট সময়ের আগে এটাকে নাড়ানো যাবে না। দ্বিতীয়ত, যে পাত্রে দই বসাবেন তার ঢাকনা খোলা যাবে না। এতে করে কি হবে, দইয়ের পাত্রের টেম্পারেচার আপ ডাউন করে দই জমতে অসুবিধা হবে। তৃতীয়ত, ভালো মানের দই বীজ ব্যবহার করবেন এবং প্রথমবার ট্রাই করলে চেষ্টা করবেন একটু বীজটা বেশি পরিমাণে নেবার জন্য। চতুর্থ টিপসটা হচ্ছে, সাধারণত মাটির পাত্রে দই ভালো জমে। তাই যাদের দই বাড়িতে জমতে চায় না, তারা চেষ্টা করবেন একটা মাটির পাত্রে দই বসানোর জন্য। এই হলো আমার দই বসানোর 4টি গুরুত্বপূর্ণ টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদেরও বাড়িতে এমন দই জমবে। পলক এসে যাওয়ার পর দুধটা ক্রমাগত নাড়তে হবে যেন উপরে সর না বসে যায়। সর বসে গেলে দইটা আর ক্রিমি হবে না। আমি দুধটা 8 থেকে 10 মিনিটের মতো জাল দিয়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা বলে পানি নিয়ে আমি দুধটা একটু ঠান্ডা করে নেব। দুধের মধ্যে আঙুল ডুবিয়ে যখন দেখবেন সহ্য করা যাচ্ছে, ঠিক এই রকম গরম দুধ চাই আমাদের। যাদের দুধের ল্যাকটোজ হজম হয় না, দই হতে পারে তাদের জন্য আদর্শ একটি খাবার। তাছাড়া ডায়রিয়া বা হজমজনিত নানা সমস্যায় দই খুবই উপকারী। দইয়ের গুড ব্যাকটেরিয়া আমাদের কোলন বা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া টক দই ক্যালসিয়ামেরও একটি ভালো উৎস। আমি আগে থেকেই দই বীজটাকে একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে রাখতে দিয়েছিলাম। প্রথমবার দই বানাতে গেলে আপনার এইরকম একটু কেনা দইয়ের প্রয়োজন পড়বে, যেটাকে দই বীজ বলা হয়। তারপর একবার বাড়িতে দই বসানো হয়ে গেলে সেটা থেকে আপনি বারবার দই বসাতে পারবেন। নতুন করে আর দই বীজ কিনতে হবে না। দেখুন আমার এখানে দই বীজ থেকে কতটা পানি বের হয়েছে। তো এবারে আমি সেই দই বীজটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটে নিচ্ছি। যখন এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, তখন কিছুটা কুসুম গরম দুধ দিয়ে আবার হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে দিচ্ছি। বন্ধুরা, যারা এখনও মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই ভিডিওটা থেকে যেন অনেক মানুষ উপকৃত হয়, আর আমাকে কমেন্ট করে জানান কার কার টক দই ফেভারিট। এবারে
পুরো দুধের সঙ্গে বীজটা ভালো করে ফেনা না ওঠা পর্যন্ত ফেটে নিচ্ছি। দেখুন ফেটতে ফেটতে যখন এই রকম ফেনা হয়ে যাবে তখন আমি ফেটা বন্ধ করব। তারপর এই তরলটা আমি একে একে 8টা বয়ামে ভরে নিচ্ছি। এই সেটের সাথে আমি এমন 12টি কাচের বয়াম পেয়েছি। আমার আব্বু আম্মু দুজনেই ডায়াবেটিক পেশেন্ট এবং তাদের দুধের ল্যাকটোজ হজম হয় না, তাই আমাদের বাসায় সবসময় টক দই বসাতে হয়। ভিউয়ার্স, এবারে দেখিয়ে দিচ্ছি সনাতন পদ্ধতিতে কিভাবে দইটা বসাবেন। দই বীজ ফেটার পর এই তরল থেকে এইরকম একটা প্লাস্টিকের পটে আধা লিটার দুধ নিয়ে নিলাম। প্রথমে 1 মিনিট হাঁড়িটা চুলায় গরম করে নিয়ে তারপর চুলার আঁচটা আমি নিভিয়ে দেব। এবারে একটা তোয়ালে দিয়ে পাত্রটা বসিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। যেহেতু এটা গরমকাল তাই 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এসে এটাকে চেক করে নেব। ভিউয়ার্স, দেখুন এই হাঁড়ির ঢাকনাটা আমি এমন একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিয়েছি যেন এর ভেতরের টেম্পারেচার বেশি থাকে। আর এখন এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। কাচের বয়ামগুলো একে একে আমি কার্ড মেকারে দিয়ে দিচ্ছি। 7 ঘন্টা পর ফিরে এসে আমি আপনাদেরকে এর ফিডব্যাক দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ 7 ঘন্টায় আমার কার্ড মেকার দইটা বসে গেছে। দেখুন ক্রিমটা উপরে চলে এসছে। এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা সেট হওয়ার জন্য। আপনারা এই দইটা নর্মাল ফ্রিজে 7 দিনের মতো রেখে সংরক্ষণ করতে পারেন। পরবর্তীতে ডিপ ফ্রিজে রেখে রূপচর্চা অথবা রান্নার কাজে ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, 2 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি এই দইটা থেকে খানিকটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমার দইটা কেমন বসেছে। এই দইটা চিনি ছাড়াও খেতে অনেক সুস্বাদু লাগে। আমি আগেই বলেছি, ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন অথবা যাদের বডিতে ওয়েট বেশি, যারা ক্যালোরি লস করতে চান, তাদের জন্য এই টক দইটা একটা আদর্শ মিল হতে পারে। রাতের ডিনার শেষে যদি এইরকম 1 কাপ টক দই খেয়ে নেওয়া যায় তাহলে যাদের আইবিএস আছে সেই সমস্যাটা অনেকটাই দূর হবে ইনশাআল্লাহ। এছাড়া যারা দই খেতে চান কিন্তু বডিতে কোনোভাবে সুগার বাড়াতে চান না, ক্যালোরি বাড়াতে চান না, তাদের জন্য এই টক দইটা হতে পারে আদর্শ একটি খাবার। এবারে আমি আপনাদের সনাতন পদ্ধতিতে বসানো দইটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ উপরে ক্রিমটা চলে এসছে। এবারে আমি আমার 2টো পদ্ধতিতেই বসানো দই থেকে একটু নিয়ে আপনাদেরকে এর টেক্সচারটা দেখিয়ে দেব। আলহামদুলিল্লাহ 2টো পদ্ধতির টেস্টটা একই রকম আমার কাছে লেগেছে, কিন্তু যেটা সনাতন পদ্ধতিতে বসিয়েছি সেটা দেখতে দেখুন একটু বেশি সুন্দর লাগছে, একটু বেশি ক্রিমি মনে হয়েছে আমার কাছে। এই যে দেখুন। তো দর্শক, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলে আসবো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।